আসসালামু আলাইকুম এভরিওয়ান। অভিনয়ের জীবন গল্পের 4 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রাতের বেলা একা একা ভালো লাগছে না, এইদিক ওইদিকে হাঁটতেছি, এমন কিছু একটার সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি একটা মেয়ে আমার দিকে না তাকিয়েই বলতে লাগলো, ওই মিয়া চোখে দেখেন না, দিলেন তো 12:30 বাজিয়ে। তারপর আমার দিকে তাকালো, আমি তো ওরে দেখেই একটা টাস্কি খেলাম, এটা যে লিমা, আমার ক্লাসমেট। আমাকে দেখেই বলতে লাগলো, আরে তামিম তুই। আমি বললাম, কি রে তুই, কি অবস্থা তোর? লিমা বলল, আমি তো ভালোই আছি, তোর কি খবর? আমি বললাম, আছি আলহামদুলিল্লাহ। লিমা বলল, তো বিয়েতে আসলি নাকি? আমি বললাম, তুইও কি সেম? লিমা বলল, আমার মামাতো বোনের বিয়ে, মাহি মানে পাত্রী। তোর কি হয়? আমি বললাম, অবন্তীর বান্ধবী। লিমা বলল, অবন্তীকে? আমি বললাম, তোর ভাবি। লিমা বলল, কি তুই বিয়ে করেছিস? হারামি একটুও বললি না? আমি বললাম, সরি রে, হুট করেই বিয়েটা হয়ে গেছে। লিমা বলল, হয়েছে, চল আমার কাজিনগুলোর সাথে তোর পরিচয় করিয়ে দিই। আমি বললাম, সবার সাথে তো পরিচিত হলাম। লিমা বলল, অবন্তীর জামাই হিসাবে হইছস, আমার বন্ধু হিসাবে তো আর হসনি, চল তো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চল। তারপর লিমার সাথে গেলাম, সবার সাথে আবারও পরিচিত হলাম। তারপর আমি আর লিমা কলেজের কথাগুলো মনে করে খুব হাসাহাসি করতেছি। অন্যদিকে চোখ পড়তেই দেখি অবন্তী তাকিয়ে আছে আমাদের দিকে। আমি ওরে দেখেই আরো জোরে হাসতে শুরু করলাম। অবন্তী হঠাৎ করে এসে আমাকে হাত ধরে টেনে নিয়ে যায়। অবন্তী বলল, ওইখানে কি করো? আমি বললাম, দেখেন না কি করি, আড্ডা দিচ্ছি। অবন্তী বলল, আড্ডা দিচ্ছ মানে? ওই মেয়েটাকে? আমি বললাম, ও আমার বেস্ট ফ্রেন্ড। অবন্তী বলল, কি তোমার মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে? কই, আগে তো কখনো শুনিনি। আমি বললাম, আপনাকে কি সবকিছু বলবো? আমার পার্সোনাল ব্যাপার আমার কাছেই থাকবে। অবন্তী বলল, আচ্ছা খেয়ে যাও। আমি বললাম, না আপনি খেয়ে নিন, আমি ওদের সাথে খাবো। একটু ভাব নিলাম। অবন্তী বলল, কাদের সাথে? আমি বললাম, আমার বেস্ট ফ্রেন্ড আর ওর কয়েকজন বান্ধবী। অবন্তী কিছু না বলে রাগ দেখিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছি। এমন সময় পেছন থেকে কেউ একজন টোকা দেয়, তাকিয়ে দেখি লিমা। লিমা বলল, কিরে তোর বউ তো রেগে গেল? আমি একটু হেসে বললাম, না রাগিনী। লিমা বলল, তামিম ভাই তুই আর আমার সাথে কথা বলিস না, পরে দেখবি তোরে চিবাই খাইবো। আমি বললাম, শোন তোকে একটা অভিনয় করতে হবে। লিমা বলল, কি অভিনয়? আমি সব শিখিয়ে দিলাম। লিমা বলল, না ভাই আমি পারবো না, তুই অন্য কাউকে বল, তোর বউ যে রাগী পরে আমার মাথা ফাটাবে। আমি বললাম, প্লিজ না করিস না, তুই ছাড়া তো এত ক্লোজ কোনো ফ্রেন্ড নাই আমার। একটু পাম দিলাম। লিমা বললাম, আচ্ছা দেখি কি করা যায়। আমি বললাম, দেখি না, কাজটা তোকেই করতে হবে, আর তোর সাথে আরো কয়েকটা মেয়ে নিয়ে নে। লিমা বলল, আচ্ছা ঠিক আছে। এরপর আমরা আমাদের প্ল্যান অনুসারে কাজ করতে শুরু করলাম। লিমা আমার হাত ধরে মাহির মানে পাত্রের রুমে আসলো। অবন্তু সেখানে ছিল। আমাদের এই অবস্থায় দেখে অবন্তীর চোখ কপালে উঠে গেল। আমি আর লিমা কথা বলতেছি, লিমা হাসতে হাসতে বারবার আমার গায়ে পড়তেছে। এইদিকে অবন্তী রেগে লাল হয়ে আছে। মনে মনে বললাম, জানো তোমার মনে ভালোবাসা সৃষ্টি করতেছি। তারপর আমি, লিমা আর ওর কয়েকটা কাজিন মিলে আড্ডা দিচ্ছি। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএইচডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আর হাসাহাসি করতেছি, এমন সময় দেখি অবন্তী দূর থেকে আমাকে ফলো করতেছে। রাতে খাবার খাওয়ার সময় আমি আর লিমা একসাথে বসেছি। অবন্তী আমাদের টেবিলেই ছিল, আরো কয়েকজন মেয়ে ছিল। লিমা বলল, তামিম দোস্ত তোর মনে আছে কলেজে থাকতে তুই আমাকে খাইয়ে দিতি, আমিও তোকে খাইয়ে দিতাম। ওর কথা শুনে নিজেই আবুল হয়ে গেলাম। অভিনয় করতে বলেছি, কিন্তু এমন অভিনয় করবে আমি জীবনেও কল্পনা করিনি। আমি বললাম, মনে থাকবে না কেন, তুই কত আমার আঙ্গুলে কামড় দিছোস, দিনগুলো কি এত সহজে ভুলতে পারি? লিমা বলল, মনে আছে আমার জন্মদিনে আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছিলি? আমি বললাম, তোর জন্মদিনের তারিখ কখনো আমি ভুলি না। অবন্তী বারবার আমার দিকে তাকাচ্ছে, চোখের মধ্যে পানি টলমল করতেছে। আমাদের আরো কথাবার্তা দেখে সে টেবিল থেকে উঠে চলে গেল। তারপর সবাই খেয়ে উঠলাম। অন্য মেয়েগুলো জানে আমাদের প্ল্যান সম্পর্কে। তারপর বাইরে চলে আসলাম। বিয়ে বাড়িতে চিল্লাচিল্লির জন্য কোনো কথাই ভালোভাবে শোনা যাচ্ছে না। লিমা বলল, তামিম তোর বউ কিন্তু অনেক ভালোবাসে তোকে,
আমি বললাম কচু, তুই তাহলে কিছুই জানোস না। আচ্ছা তোর কথা বল, বিয়ে করেছিস? লিমা বলল করেছি, আবার করিওনি। আমি বললাম মানে? লিমা বলল বিয়ে ঠিকই হয়েছে, কিন্তু উনি দেশের বাইরে, এমনিতেই মোবাইলে সারাদিন কথা হয়। বিয়ের পর আমাকেও নিয়ে যাবে তো, তাই সবকিছু ঠিকঠাক করতে একটু সময় লাগছে। আমি বললাম বাহ, তাহলে দেশের বাইরে চলে যাবি? দেখিস আমাদের আবার ভুলিস না। লিমা বলল একটা মার দিব। ভুলবো কেন? আচ্ছা তোর ভাই কোন দেশে থাকে রে? ভাইয়ার কথা বলার কারণে মনটা খারাপ হয়ে গেল। আমি বললাম ভাইয়া এমন এক দেশে থাকে যেই দেশে গেলে কেউ আর ফিরে আসে না। লিমা বলল মানে? আমি পুরো ঘটনা বললাম। লিমা বলল সরি দোস্ত, আমি জানতাম না। আমি বললাম ইটস ওকে। লিমা বলল তারপর তুই তোর ভাবিকে মানে অবন্তীকে বিয়ে করে নিলি? আমি বললাম হুম। লিমা বলল ভালো করেছিস, মেয়েটা যথেষ্ট ভালো। তো এখন কি করিস? আমি বললাম তেমন কিছু না, চাকরি নাই, বেকার বেকার ঘুরতেছি। সত্যিটা বললাম না, কারণ যতই হোক একটু হলেও মান ইজ্জত আছে আমার। লিমা বলল কি বলিস, তাহলে ফ্যামিলিকে দেখে কিভাবে চলে? আমি বললাম আল্লাহ চালাইতেছে কোনোভাবে। লিমা বলল এই আমাদের কোম্পানির জন্য কয়েকজন লোক দরকার, তুই চাকরি করবি? আমি বাবাকে বলে দিলে তোর কোনো ইন্টারভিউ নিবে না, সরাসরি চাকরি দিয়ে দিবে। আমি বললাম কিন্তু। লিমা বলল কিন্তু কি? বেতনের কথা বলতেছিস তো? আচ্ছা বেতনও বাড়িয়ে দিবে, তুই তো সার্টিফিকেট জমা দিয়ে দিস। আমি বললাম থ্যাঙ্কস দোস। লিমা বলল আরে থ্যাঙ্কস এর কি আছে, চাকরি হয়ে গেলে টিপ দিবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে দিব। মনে মনে ভাবতেছি এই মেয়েটার সাথে কলেজে তেমন একটা কথা বলতাম না, জাস্ট হাই হ্যালো ছাড়া, আর আজকে সেই আমাকে চাকরি দিয়ে দিল। আসলে উপরওয়ালা কাকে কখন প্রয়োজনে এনে দেয় বলা যায় না। তারপরে একটি মেয়ে এসে আমাদের যেতে বলল, হলুদ নাকি শুরু হয়ে গেছে। লিমা বলল এই শোন। আমি বললাম বল। লিমা বলল এবার তোর বউকে আসল ডোজ দিব। আমি বললাম কি সেটা? লিমা বলল তুই শুধু দেখ। তারপর সে আমার হাত ধরে স্টেজের সামনে যায়। অবন্তী আমাদের দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। গায়ে হলুদ শুরু হলো, সবাই গায়ে হলুদ দিচ্ছে। সবশেষে আমি আর অবন্তী রয়ে গেলাম। তারপর দুজনেই একসাথে স্টেজে উঠলাম। মাহিকে হলুদ লাগিয়ে দিলাম, মাহি আমাদের মিষ্টি খাইয়ে দিল, আমিও দিলাম, অবন্তীও দিল। তারপর আমি একটা মিষ্টি অবন্তীর মুখের কাছে নিলাম। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর মিষ্টির কিছু অংশ খেলো। তারপর সেও আমাকে একটা মিষ্টি খাইয়ে দিল। ভিতরে ভিতরে আবার মনটা নাচানাচি করতেছে। এমন সময় লিমা একটা অদ্ভুত কাজ করে বসলো। সে স্টেজে উঠে অনেকগুলো হলুদ নিয়ে আমার পুরো মুখে মেখে দিল। আমিও অবন্তীকে দেখিয়ে লিমাকে হলুদ লাগিয়ে দিলাম। লিমার কাজিনগুলো এসে আমার মাথা থেকে শুরু করে হাত মুখ সব জায়গায় হলুদের পুরো অংশ ঢেলে দিল। অবন্তী আমাদের এই অবস্থা দেখে উঠে চলে গেল। তারপর বাইরে এসে আমি আবারও লিমার সাথে কথা বলতেছি। এমন সময় অবন্তী কোথা থেকে এসে আমার পাঞ্জাবির কলার চেপে ধরে টেনে রুমে নিয়ে যায়, হাস করে দরজাটা লাগিয়ে দেয়। আমি বললাম কি ব্যাপার, এইভাবে ধরে নিয়ে আসলেন কেন? অবন্তী বলল ওই মেয়ে দেখলে কথা বলতে মন চাই। আমি বললাম তাতে আপনার সমস্যা কোথায়? অবন্তী বলল আছে অনেক সমস্যা, তুমি অন্য মেয়ের দিকে তাকাতে পারবে না। আমি বললাম কেন? অবন্তী বলল সেটা না জানলেও চলবে। আমি বললাম আমার যেহেতু কেউ নেই, সেহেতু আমি অন্যদের সাথে অবশ্যই কথা বলবো। অবন্তী বলল না, তুই কারোর সাথে কথা বলতে পারবি না, আর জানো ওই মেয়েটার সাথে না দেখি। আমি বললাম সমস্যা কোথায়? অবন্তী বলল বলছি না কথা না বলতে। আমি বললাম যদি বলি? অবন্তী বলল তাহলে আব্বুকে কল দিয়ে বলবো তুমি আমাকে ছাড়া অন্য মেয়ের সাথে প্রেম করছো। আমি বললাম কি, আপনি এই কথা বলতে পারবেন? অবন্তী বলল এখন পাঞ্জাবিটা খুলে শুয়ে পড়ো। আমি বললাম আপনি কোথায় ঘুমাবেন? অবন্তী বলল পরে দেখা যাবে, তুমি শুয়ে পড়ো। তারপর আমি পাঞ্জাবিটা খুলে রেখে বিছানায় শুয়ে পড়লাম। আপাতত কেউ নাই, একা একা শুয়ে আছি। শুয়ে শুয়ে ভাবতেছি অবন্তী এমন রাগ দেখালো কেন? সেও কি আমাকে ভালোবাসে নাকি? তোর এটা হয় না, সে আমাকে এখনো দেবরের মতোই দেখে। বুঝতেছি না কেন যে অবন্তী আমাকে মেনে নিচ্ছে না, আল্লাহই ভালো জানে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠতে যাব, এমন সময় বুকের উপর ভারী কিছু একটা অনুভব করলাম। তাকিয়ে দেখি অবন্তী আমার বুকের উপর ঘুমিয়ে আছে। এটা কি হলো? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। বাহ, এটা তো মেঘনা চাইতেই বৃষ্টি পাওয়ার মতো। আমি উঠতে গিয়ে উঠিনি, এই প্রথম অবন্তী আমাকে স্পর্শ করলো, তাও এমন একটা মুহূর্তে। আমি কেন, পৃথিবীর কোনো পুরুষই এই অবস্থা থেকে উঠবে না। আমি ঘুমের ভান ধরে শুয়ে আছি, দেখি অবন্তী কি করে। কিছুক্ষণ থাকার পর অবন্তী উঠল, উঠে শাড়ি ঠিক করে নিল। আমি যেন না বুঝতে পারি সে আস্তে করে রুম থেকে চলে যায়। আমি মনে মনে হাসতেছি, বালিকা নিজের জামাইয়ের বুকে মাথা রেখে ঘুমাইছো, সেটা দেখলে সমস্যা কোথায়? যাক, একটু পর সে আবার রুমে আসলো। এসেই অবন্তী বলল তামিম, এই তামিম। আমি ঘুমের ভান ধরে বললাম অবন্তী বলল এই ওঠো, অনেক দেরি হয়ে গেছে।
আমি বললাম আপনি যান, আমি আর একটু ঘুমাই। অবন্তী বলল না, আর ঘুমাতে হবে না, ওঠো ওঠো, একটু পর বরপক্ষ চলে আসবে। আমি বললাম আচ্ছা উঠতেছি। এই একটা কথা বলবেন তো? অবন্তী বলল কি? আমি বললাম আপনি কালকে রাতে কোথায় ছিলেন? অবন্তী বলল মায়ের সাথে। কেন? আমি বললাম না এমনি, কেউ একজন আমার পাশে শুয়েছিল, মনে হয় লিমা হবে। কথাটা বললাম রাগানোর জন্য। অবন্তী রাগ দেখিয়ে বলল কি, আবার ওই মেয়েটার কথা বলছো? আমি বললাম তাহলে কে হতে পারে? আপনি কাউকে দেখছেন? অবন্তী বলল এই নাও তোমার ব্রাশ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। এ কথা বলেই অবন্তী একরকম চোরের মতোই রুম থেকে চলে গেল। আমি বসে বসে হাসতেছি। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নিলাম, তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। বাইরে গিয়ে লিমার সাথে দেখা। লিমা বলল কিরে তুই বেঁচে আছিস? আমি বললাম তোর কি মনে হয়? লিমা বলল আমার তো মনে হয় তুই মারা গেছিস, তোর আত্মা ভূতে ঘুরতেছে। আমি একটু হেসে বললাম হঠাৎ করে এই কথা বললি কেন? লিমা বললাম কালকে রাতে তোর বউ যেইভাবে তোরে ধরে নিয়ে গেছে সেটা দেখে মনে হয়েছে যে তুই আজকেই শেষ। আমি বললাম আরে না, তেমন কিছু না। লিমা বলল তোকে তো মনে হয় ভালোবাসে। আমি বললাম আরে না, অবন্তী নিজেও ঠিক মতো কথা বলে না, অন্য মেয়েদের সাথেও কথা বলতে দেয় না, একটা প্যারার মধ্যে আছি। লিমা বলল বুঝছি। আচ্ছা আর কয়েকটা ডোজ দিব তোর বউকে? আমি বললাম আর দরকার নেই দোষ, যেগুলো দিছোস সেগুলোতেই আমার 12টা বাজছে, আর দিলে কি করবে আল্লাহ জানে। লিমা বলল সমস্যা নেই, হালকা করে একটা দিয়ে দিব। আমি বললাম আচ্ছা দিস। এমন সময় অবন্তী কল দিল। অবন্তী বলল এই তামিম কই তুমি? আমি বললাম আছি বাইরে। অবন্তী বলল বাইরে কি? দরকারের সময় খুঁজে পাই না। আমি বললাম কি বলুন? অবন্তী বলল তাড়াতাড়ি রুমে আসো। আমি বললাম কেন? অবন্তী বলল ধুর তুমি এত কথা বলো কেন, আসতে বলছি আসো। আমি বললাম আচ্ছা আসতেছি। কলটা কেটে দিলাম। লিমা বলল কিরে কে কল দিল? আমি বললাম তোর ভাবি রুমে যেতে বলছে। লিমা বলল মনে হয় আমাকে তোর সাথে দেখছে, যা তোর খবর আছে। আমি বললাম তুই দাঁড়া আমি একটু আসছি। লিমা বলল যা, বেঁচে থাকলে দেখা হবে, ওপারে ভালো থাকিস বন্ধু। আমি বললাম ফাজিল থাক আমি আসছি। তারপর রুমে গেলাম। অবন্তীকে দেখে আমার চোখ কপালে উঠে গেল, শাড়িটাকে উল্টাপাল্টা করে পড়ে আছে। আমি বললাম কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? অবন্তী বলল এই তুমি আসছো? আমি বললাম কি হয়েছে? অবন্তী বলল ধুর একা একা শাড়ি পরা যায় নাকি, দরজাটা লাগিয়ে এদিকে আসো। আমি বললাম দরজা কেন লাগাবো? অবন্তী বলল তো কি দরজা খুলে শাড়ি পরবো, যাও লাগিয়ে আসো। আমি গিয়ে দরজা লাগিয়ে আসলাম। অবন্তী বলল এই শাড়ির আঁচলটা একটু ধরো তো। আমি তো অবাক হয়ে গেলাম, এটা কি বলে? অবন্তী বলল ওই আবুলের মতো দাঁড়িয়ে আছো কেন? আমি বললাম না মানে স্বপ্ন নাকি বাস্তব সেটাই তো বুঝতেছি না। অবন্তী বলল সামান্য শাড়িটা ধরতে বলেছি, এতেই অবস্থা, অন্য কিছু বললে কি হতো? আমি বললাম অন্য কিছু কি? অবন্তী বলল ওই এত কথা বলো কেন, যেটা করতে বলেছি সেটা করো। আমি গিয়ে হাঁটু গেড়ে বসে শাড়ির কুচিগুলো ধরলাম। আমি বললাম আপনি শাড়ি পরতে পারেন না? অবন্তী বলল পারি, তবে পুরোপুরি পারি না। আমি বললাম তাহলে কাল কিভাবে পড়েছেন? অবন্তী বলল বাসা থেকে আসার সময় আম্মু পরিয়ে দিয়েছে। আমি বললাম ও আচ্ছা। অবন্তী বলল যাও তুমি গিয়ে গোসল করে রেডি হয়ে নাও, একটু পর অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর গোসল করে রেডি হয়ে নিলাম। অবন্তী নিজের হাতে আমার শার্টের বোতাম লাগিয়ে দিল, একটা জামাই জামাই ভাব আসলো শরীরে। আমি রেডি হয়ে বাইরে গেলাম। ভাইয়ের বাবা ডেকে নিয়ে গেল ওনার সাথে একটু দেখাশোনা করার জন্য। আমি ওনার সাথে গেলাম, বরপক্ষ চলে আসলো। খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। কাজের মাঝখানে আমিও নিজেও খেয়ে নিলাম। কিছুক্ষণ পর মাইকে মানে পাত্রীকে আনা হলো। মায়ের সাথে অবন্তী সহ আরো কয়েকজন মেয়ে ছিল। অবন্তীকে দেখে আবারও কিরাস খেলাম। কালো একটা শাড়িতে একটু অন্যরকম লাগছে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এমন সময় পেছন থেকে কেউ একজন টোকা দিল। তাকিয়ে দেখি লিমা। লিমা বলল কিরে নিজের বউকে কেউ এইভাবে দেখে? আমি বললাম আরে না, আমি বিয়ে দেখতেছিলাম। লিমা বলল বুঝি বুঝি, ডালমেকুস কালাহে, আচ্ছা বাদ দে, তুই খেয়েছিস? আমি বললাম তুই? লিমা বলল ভেবেছিলাম আরো পরে খাবো, আম্মু জোর করে খাইয়ে দিছে। আমি বললাম ভালো করছে। লিমা বলল এই 15 তারিখ তো রেজাল্ট দিবে জানিস? আমি বললাম কিসের রেজাল্ট? লিমা বলল আরে আমাদের অনার্স পরীক্ষার। আমি বললাম ও আচ্ছা, তোর নাম্বারটা দে তো, তোদের অফিসে যাওয়ার আগে কল দিব। লিমা বলল ওকে, এই নে নাম্বারটা দিল। আমি বললাম দোস্ত তোরে ধন্যবাদ দিয়ে ছোট করব না। লিমা বলল হইছে, চল তোর বউকে একটু রাগিয়ে দিই। আমি বললাম কেমনে? লিমা বলল গেলেই দেখবি। তারপর লিমা আমার একটা হাত ধরে স্টেজে নিয়ে যায়। তারপর বর আর কনের মাঝে বসিয়ে ফটো তোলা শুরু করলো। অবন্তীকে বলল আমাদের ছবি তুলে দিতে। এটা দেখে অবন্তী রাগে লাল হয়ে আছে, আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমিও একটু রাগানোর জন্য লিমার সাথে ক্লোজে বসে ছবি তুলতেছি। এভাবে দিনটা চলে গেল। বিকালবেলা বসে আছি, এমন সময় বস কল দিল।
আমি বললাম আসসালামু আলাইকুম। বস বলল তামিম কোথায় তুমি? আমি বললাম আমি তো একটা বিয়ের অনুষ্ঠানে আইছি। বস বলল কালকে কাজে আসবে। আমি বললাম কিন্তু বস বিয়ে তো এখনো শেষ হয়নি, বৌভাত বাকি আছে। বস বলল তোমাকে আর কাজে আসতে হবে না, তুমি বিয়ে খাও। আমি বললাম না বস, ঠিক আছে আমি কালকে আসবো। বস বলল মনে থাকে জানো, না হলে চাকরি ঢিসমিস। কলটা কেটে দিল। আমি মনে মনে ভাবতেছি শালা লিমাদের ওইখানে চাকরিটা একটু পাই, তখন দেখবি তোর এই ব্যবহারের ফল আমি শুধু আসলে দিব। অবন্তীর কাছে গেলাম। আমি বললাম একটু এইদিকে আসেন তো। অবন্তী বলল আমাকে কেন ডাকতেছো? তোমার তো আর মেয়ে ফ্রেন্ডের অভাব নেই। আমি বললাম দেখেন বাজে কথা না বলে সাইডে আসেন। অবন্তী বলল কি হয়েছে? আমি বললাম আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। অবন্তী বলল চলে যাচ্ছ মানে কোথায় যাচ্ছ? আমি বললাম বস কল করেছিল, কালকে কাজে না গেলে চাকরি থাকবে না, এখান থেকে তো আর কাজে যাওয়া সম্ভব নয়, তাই বলছি আপনি থাকেন, বিয়ে শেষ করে তারপর আমি এসে আপনাকে নিয়ে যাব। অবন্তী বলল দরকার নেই, দাঁড়াও আমিও যাব। আমি বললাম মানে কি, এখনো বিয়ে শেষ হয়নি? অবন্তী বলল আসলটা শেষ, আর এখানে থেকেও কোনো মজা পাবো না, মাই তো চলে যাবে, তো দাঁড়াও আমিও আসছি। কিছু না বলে দাঁড়িয়ে আছি। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। লিমাকে ইশারা করে বলেছি মোবাইলে কথা বলবো। তারপর একটা সিএনজি নিয়ে বাসায় চলে আসলাম। আম্মু বলল কিরে চলে আসলি যে, বিয়ে শেষ নাকি? আমি বললাম না, কাজ আছে, বস কল করেছিল তাই। তারপর রুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। আইমানকে কল দিয়ে আসতে বললাম। আসার পর পুরো ঘটনা ওর সাথে শেয়ার করলাম। আইমান বলল বাহ, তার মানে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আমি বললাম এখনো শিওর না, আরো কয়েকদিন দেখি। আইমান বলল লিমার ডোজটাই কাজ হয়েছে, না হলে অবন্তী এত সহজে নরম হতো না। আমি বললাম বন্ধু ঠিক বলেছিস, লিমা অনেক হেল্প করেছে। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খেয়ে রুমে গেলাম, দেখলাম অবন্তী বিয়েতে তোলা ছবিগুলো দেখতেছে। আমি গিয়ে কাঁথার বালিশটা নিয়ে ফ্লোরে ঘুমানোর জন্য রেডি হচ্ছি। অবন্তীর দিকে বারবার তাকাচ্ছি সে কিছু বলে কিনা, কিন্তু না, কিছুই বললো না। আমিও শুয়ে গেলাম। শুয়ে শুয়ে ভাবতেছি অবন্তী তো কিছুই বললো না, তাহলে বিয়েতে কেন শুয়েছিল একসাথে? মনে হয় এটা অন্যদের দেখানোর জন্য, মান সম্মান রক্ষার্থে এমনটা করেছে হয়তো। আমার কপালে এগুলো নেই, তাই এগুলো নিয়ে চিন্তা না করাটাই বেটার। অবন্তী আগেও আমাকে মেনে নেয়নি, এখনো নিচ্ছে না, আর ভবিষ্যতে নিবে না বলে মনে হয়। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজে যাচ্ছি। এমন সময় আব্বু সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে, মনে হয় কিছু একটা বলবে। আমি বললাম কিছু বলবে? বাবা বলল তোর কাছে কিছু টাকা হবে, তোর মায়ের মেডিসিন শেষ। আমি জানি পকেটে মাত্র 20 টাকা আছে, কারণ যেগুলো ছিল সব বিয়েতে খরচ হয়ে গেছে, যাতায়াত, বিয়ের উপহার, অবন্তীর শাড়ি, পুরো মাসের বেতন শেষ। কি বলবো বুঝতেছি না। আমি বললাম আচ্ছা আসার সময় আমি ওষুধগুলো নিয়ে আসবনি। হেঁটে হেঁটে কাজে চলে গেলাম। প্রতিদিনের মতো সেই দোকানে দোকানে মাল দেওয়া আর ভ্যান ঠেলা। কাজ শেষ করে আসার সময় বসের কাছে কিছু টাকা চাইলাম, শালা টাকা তো দিলই না, উল্টো আরো ঝাড়ি দিল। পরে আইমানকে কল দিয়ে দেখা করতে বলি, ওর কাছ থেকে কিছু টাকা নিয়ে আম্মুর জন্য মেডিসিনগুলো কিনে নিয়ে আসি। এভাবে দিন যেতে লাগলো। কয়েকদিন পর আমাদের রেজাল্ট দিবে, এটা নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই, কারণ আমার পরীক্ষা যে খারাপ হয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি, ফেল করবো এটাই শিওর। এইদিকে অবন্তীর রেজাল্টের চিন্তাই শেষ। দেখতে দেখতে রেজাল্টের দিন চলে আসলো। আমি যথারীতি কাজে চলে গেলাম। দুপুরবেলা অবন্তী আমাকে কল দিয়েছে। অবন্তী বলল এই তামিম তুমি কোথায়? আমি বললাম কাজে আইছি। কেন কি হয়েছে? অবন্তী বলল রেজাল্ট দিয়েছে, আমি পাস করেছি। আমি বললাম কংগ্রাচুলেশন। অবন্তী বলল থ্যাঙ্কস। এই তোমার রোল নাম্বার আমি ভুলে গেছি, আমাকে বলো তো। আমি বললাম আমি নিজেও ভুলে গেছি, অ্যাডমিট কার্ড দেখো। অবন্তী বলল আচ্ছা দেখতেছি। তারপর কলটা কেটে দিল। পাশে বসছিল, আমার মোবাইলে কথা বলা দেখে উনি বিরক্ত মাখা মুখ নিয়ে বলল ওই মিয়া কাজ করতে আসো নাকি প্রেম করতে? আমি বললাম সরি বস। বস বলল আরে রাখো তোমার সরি, মোবাইল বন্ধ করো মিয়া, এতই যখন বউ বউ করো তাহলে কাজে আসো কেন? বউয়ের কাছে থাকলেই তো পারো। এই শালার উপর তো রাগ হচ্ছেই, সাথে অবন্তীর উপরও। কল দেওয়ার আর সময় পেল না। রেজাল্ট দিয়েছে তো কি হয়েছে, বাসায় গেলেও তো বলা যেত। আমি মোবাইলটা বন্ধ করে রেখে দিলাম। তারপর কাজ শেষে বসের কাছে টাকা চাইলাম। উনি মুখের উপর বলে দিয়েছে মাস শেষ হওয়া ছাড়া কোনো টাকা দিবে না, যদি অতিরিক্ত করি তাহলে অতিরিক্ত কাজের টাকা দিবে। আমি আরো 2 ঘন্টা করে 100 টাকা নিলাম, তার হিসেবে নাকি আরো কম পাবো। তারপর গেলাম টিউশনিতে। পড়ানোর এক পর্যায়ে ছাত্রের মা এসে টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম আন্টি কিছু বলবেন? আন্টি বলল এই নাও তোমার এই মাসের বেতন। আমি বললাম কিন্তু আন্টি মাস তো এখনো শেষ হয়নি। আন্টি বলল জানি, তোমাকে আর আসার দরকার নেই, আমি ওর জন্য নতুন টিচার দেখেছি। আমি বললাম কিন্তু আন্টি কেন? আন্টি বলল তুমি রাত করে আসো, তার উপর দেখে মনে হয় অনেক ক্লান্ত, তোমার পড়ানো নাকি ওর কাছে ভালো লাগে না। আর আমি বললাম আর কি? আন্টি বলল আর তুমি নাকি ভ্যান গাড়ি ঠেলো।
তোমাকে আজকে সকালে ওর ফ্রেন্ডরা সবাই দেখছে। তারপর স্কুলে গিয়ে ওরে অনেক রকম কথাবার্তা বলেছে, ঠাট্টা করেছে। আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছি। শালা ভ্যান গাড়ির সাথে পড়ানোর কি সম্পর্ক এখন আমার মাথায় আসছে না। কিছু না বলে ওই বাসা থেকে বেরিয়ে গেলাম। এবার কি হবে? টিউশনির টাকাটা দিয়ে আব্বা আম্মুর মেডিসিন কিনি, কিন্তু এবার কি হবে? হঠাৎ করে অবন্তীর রেজাল্টের কথা মনে পড়ল। আন্টির দেওয়া বেতনগুলো দেখতে লাগলাম। পুরো টাকা দেয়নি, অর্ধেক দিয়েছে। বাস আসলে সব দিক থেকে আসে। অবন্তীর জন্য 2 কেজি মিষ্টি নিলাম। তারপর হেঁটে হেঁটে বাসায় গেলাম। কলিং বেল দেওয়ার একটু পর দরজা খুলে দিল। তাকিয়ে দেখি তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু অপেক্ষা করো। আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।